উই আর ব্যাচেলার। তো রাতে কখন ঘুমাবো বা সকালে কখন ঘুম থেকে উঠবো, এটার কোনো নির্দিষ্ট সময় আমাদের জীবনে নাই। তো ব্যাচেলারদের রুমটা একটু বেশি সুন্দরভাবে আর কি গোছানো গাছানো থাকে, সে দেখুন। ঘুম থেকে ওঠার পর দেখি যে 1টা বেজে গেছে, তো একবারে গোসল শেষ করে আর কি বাসা থেকে বের হচ্ছি। যেহেতু 1টা বেজে গেছে, তো সকালের নাস্তা তো আর নাই, দুপুরে খাওয়ার জন্য আর কি একবারে বাসা থেকে বের হচ্ছি। গন্তব্য হচ্ছে ফিরোজ ভাইয়ের হোটেল। বাসা থেকে বের হয়ে একটি ভ্যান নিয়ে রওনা হলাম বাজারে যাওয়ার উদ্দেশ্যে। আসলে অফ ডে থাকার কারণে কালকে অনেক রাত পর্যন্ত মুভি দেখছিলাম এবং রাতে ঘুমাতে অনেকটা দেরি হয়ে গেছে, যার কারণে ঘুম থেকে উঠতেও দুপুর হয়ে যায়। যেহেতু কোনো কাজের চাপ ছিল না, তো নিজের নিলিবিলি ঘুমাইছিলাম। তো আস্তে আস্তে বাজারে চলে আসলাম এবং আসার পথে সবথেকে আসলে বিরক্তিকর জায়গার মধ্যে এই জায়গাটা একটা। বেশিরভাগ সময় এখানে জ্যাম থাকে, দুপুর হওয়ায় আর কি এখানে কোনো জ্যাম নাই। ভ্যান থেকে নেমে বাজারের মধ্য দিয়ে হাঁটা শুরু করলাম এবং কিছু সময় হাঁটার পর চলে আসলাম সেই ফিরোজ ভাইয়ের হোটেলে আসার পর একটু ক্যামেরা বন্দি হলাম আমাদের সজীব ভাইয়ের সাথে। আসলে আমাদের যাদের বউ নাই তাদের জন্য আছে সজীব ভাই। সজীব আমাকে দুপুরে খাওয়ার জন্য মুরগি এবং ভাত এনে দেয়। মুরগি দিয়ে? গরিব মানুষ। আপনি আবার গরিব হলেন কবে? যারা স্বল্প ভাই মূল্যে আসেন ভাই। ঘরোয়া পরিবেশে আসলে খাবার খেতে চান হোটেলে, তারা নপড়া নদীর চরে ফিরোজ ভাইয়ের হোটেলে চলে আসবেন। ইমন ভাই গোশ কিরকম, ভালো ভাই? হ্যাঁ, রান্না হ্যাঁ? মোটামুটি ভালো। বলো যে খাওয়ার মতো। তোমাদের হোটেলটা যেহেতু ছোটখাটো, সেই হিসেবে মনে করো যে রান্নাটা পারফেক্ট। খাওয়া দাওয়া শেষ করে চলে আসলাম নপড়া নদীর ঘাটের বিখ্যাত সেই আমিনুর কাকার চায়ের দোকানে। আমিনুর কাকা খুব সুন্দরই আসলে লাল চা বানায়, তো যারা নদীর ঘাটে আসবেন তারা অবশ্যই আমিনুর কাকার দোকানের লাল চাটা ট্রাই করবেন। চা খাওয়া শেষ করে এবার বের হলাম আমার এক বিবাহিত বড় ভাইয়ের সাথে দেখা করতে। আসলে তার বৈবাহিক জীবনটা কেমন কাটছে সে বিষয়ে একটু খোঁজ খবর নেওয়া দরকার। দেখতে দেখতে বড় ভাইয়ের দোকানের সামনে চলে আসলাম এবং এসে দেখি বড় ভাই খাওয়া দাওয়া করছে। তো আমি ভেতরে ঢুকে বড় ভাইকে ভালো মন্দ জিজ্ঞাসা করলাম, তারপর তার বৈবাহিক জীবন সম্পর্কে তার কাছে থেকে আসলে একটু ধারণা নিতে চাচ্ছিলাম। আসলে বিয়েটা করা উচিত নাকি উচিত না সে বিষয়ে তো একটু ধারণা নেওয়া আগের থেকে দরকার, তো সেই উদ্দেশ্যে আর কি তার কাছ থেকে একটু ধারণা নিচ্ছি। রহিম ভাই, তো আপনি তো বর্তমানে বিবাহিত, তো দুপুরে খাচ্ছেন, আমি তার মধ্যে আপনারে ডিস্টার্ব করলাম। তো আসলে আপনি যখন ব্যাচেলার ছিলেন এবং এই যে বিয়ে করেছেন, বিয়ে এবং ব্যাচেলার অবস্থায় আসলে আপনার কোন লাইফটা সব থেকে বেশি ভালো ছিল? না, বিয়ে করার আগে ভালো ছিল। মানে বিয়ে করার পরে বা বিয়ে করার আগে আপনি কি কি সুবিধা বা কি কি অসুবিধার সম্মুখীন হচ্ছেন বর্তমানে? কারণ বিয়ে না করলে একটা সুবিধা আছে কি জানিস? জি বলেন। যখন যেখানে মন চায় তখন সেখানে চলে যাওয়া যায়। জি। কিন্তু বিয়ে করলে আর হয় না। মানে এই না হওয়া বা হওয়ার পিছনের কারণটা কি? ওই যে ভ্যানিটি ব্যাগ। এখন তুমি যতই চাও, তুমি কোনো জায়গায় যাবা, কোনটা যাতে পারবা না। এটা একটাই কারণ, তোমার বউ আছে, কেলি তোমার দুইজন নিয়ে যাচ্ছে। আর ওই মেয়ে ছেলে নিয়ে সব জায়গায় যাওয়া ইম্পসিবল, তোমার দ্বারা সম্ভব না। তাহলে বিয়ে করার পরে এই যে আপনি নানা রকম অসুবিধার সম্মুখীন হচ্ছেন, কিন্তু কিছু সুবিধাও তো আছে, তো সেই সুবিধাগুলো একটু যদি বলতেন। কিন্তু সুবিধা আছে, প্রেম করার কোনো ঝামেলা নেই। জি। আসলে পাঁচটা ফ্যামিলি দেখলেও টাকা দিয়ে মন চায় না, কারণ বাড়ি বউ আছে, ইজ্জতের হেফাজত একটা বিষয় আছে। তো আসলে কি আপনি মনে করতেছেন যে বিয়ে করে উপকার বেশি? মানে বিয়ে- চরিত্র যেহেতু সে হ্যাঁ, হেফাজত থাকে। বিয়ে বিষয়টা আর কি করা উচিত। বিয়ে করলে কি হয়, মানসিক শান্তি পাওয়া যায়। জি। যেরকম প্রেম প্রীতি কোনো বেড়া থাকে না, বউ সুন্দর করে রাঁধতে বেড়ে দেয়, খাওয়া দাওয়া যায়, এগুলো বেশ আচ্ছা সুন্দর তাহলে একটা ভালো। এবার যেহেতু আপনি আমার বড় ভাই, তো আমি তো এই যে সিঙ্গেল, মনে করেন আমি বর্তমানে যে ব্যাচেলার লাইফটা পার করতেছি, আমার খাওয়া দাওয়া চারি সাইডে নানা রকম কষ্ট হয়, এটা তো আপনি বোঝেন। তো বড় ভাই হিসাবে আপনার কি দায়িত্ব ছিল না যে আমার বাড়ি কথা বলে বা যে কোনোভাবে করে আমার এই মানসিক শান্তি বা আমার এই বিয়ের ব্যবস্থা করে দেওয়া? তোমার শরীরে যে কন্ডিশন, তাতে তুমি বিয়ে করতে চাই না এই শীতই। এমনি মনে করো যে তুমি কাবু হয়ে যাচ্ছ, আরো দাওয়া নেই, মানে তোমার চেয়ারা থাকবে না। তো আজকের ব্লগটা এই পর্যন্তই। সকলে আমার পেজটি বেশি বেশি করে লাইক কমেন্ট ও শেয়ার করুন।